নমস্কার, ডক্টর বিকাশ কাপুর বলছি মেডিকা হসপিটাল থেকে। অ্যাসকেলেপিয়ার মাধ্যমে আপনাদের কাছে প্রস্তুত আজকে একজন অর্থোপেডিক সার্জন হিসেবে অনেকগুলো এমন জিনিস আছে যেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হয়। আর এই মুহূর্তে কোভিড যে ধরনের প্যান্ডেমিক আমাদের মধ্যে এসে পড়েছে আর আমরা যার মধ্যে এসে পড়েছি, সেটাতে অনেকগুলো ইভলভিং সিচুয়েশন তৈরি হচ্ছে। এই যে ইভলভিং সিচুয়েশন তৈরি হচ্ছে সেটাতে যে অস্থি চিকিৎসকরা এক পাশে দাঁড়িয়ে দেখছেন সেটা নয়। কিন্তু আজকে আমাদের অস্থিশল্য বিভাগ থেকে, অর্থোপেডিক সার্জারি থেকে প্রায় 70% ডাক্তাররা, আর আমি ওদের কোনো দিনই জুনিয়র ডাক্তার বলবো না, আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট ওয়ার্কফোর্স যারা আমাদের হাত পা সব কিছু, ওরা নিজে ঝাঁপিয়ে পড়েছে একেবারে এমার্জেন্সিতে কোভিড চিকিৎসক হিসেবে। আর ওদের জন্য আমি খুব স্নেহ রাখি, আর ওরা খুব মন দিয়ে এখন কাজ করছে মানুষের জন্য। সেদিক থেকে আমরা অনেকগুলো এক্সপিরিয়েন্স পাচ্ছি এখন। একটু সিনিয়র চিকিৎসক হলে যে আমাদের এক্সপিরিয়েন্স আছে, কোভিডের সময় আর কোভিডের আগে আর কোভিডের পরে গিঁটে ব্যথা, অনেকগুলো জয়েন্ট পেন হয়। দেখুন, 100-র মধ্যে 99% লোকজন কিন্তু ওদের কিন্তু প্রাণের ভয় থাকে না। ওদের 100টা লোক যদি কোভিডে আক্রান্ত হয়, 95-99% কিন্তু হাসপাতালে 95% যায় না। এটা মনে রাখবেন। ওদের অন্য প্রবলেমগুলো হয়। আর আমাদের সমাজে যে ধরনের এখন আমাদের পপুলেশন আছে, যেরকম জনসংখ্যা আছে, যেভাবে ছড়াচ্ছে জিনিসটা, সেটা মনে হচ্ছে যে যাই হোক, ভ্যাকসিনেশনের দোষে হোক, কিংবা নন অ্যাভেলেবিলিটি হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার হোক, পুয়ার ম্যানেজমেন্ট হোক, কিংবা ডিজিজ সিভিয়ারিটি হোক, যেখানে আমাদের এখন ডিজিজটা এত বেশি হয়ে গেছে যে আমরা কিছুতেই হাবি খেয়ে যাচ্ছি, একদম সামলাতে পারছি না জিনিসটাকে। তো সেগুলো বাদ দিয়ে আমি যদি দেখি, আজকে প্রত্যেক দিন 4 লাখ লোক এই দেশে আরটিপিসিআর পজিটিভ হচ্ছে। এটা মনে রাখবেন। আর এটা অনেক বিশিষ্ট চিকিৎসকরা বলেছে, এপিডেমিওলজিস্টরা বলেছে যে 4 লক্ষ যেখানে টেস্টে পজিটিভ আসছে, সেখানে অন্তত যে জনসংখ্যায় আমরা থাকি 3 থেকে 5 দফা গুণ পজিটিভ সমাজে পার ডে আছে। পপুলেশনে 20 লক্ষ লোক পজিটিভ হতে পারে অ্যাট এ ডে, ডেলি কাউন্ট, এটা মনে রাখবেন। আর যদি সেটা হয়, তাহলে আপনি ভেবে চলুন গত এপ্রিল মাস থেকে শুরু করে আমরা কী রেটে পজিটিভিটি বাড়াচ্ছি এখন। তো যদি সেটা বাড়াচ্ছি, আজকে আমাদের হাসপাতালে ভেন্টিলেটেড পেশেন্ট হোক, কিংবা ভর্তি রুগী হোক, কিংবা আইসোলেশনে গভর্নমেন্ট ফ্যাসিলিটিতে, গভর্নমেন্ট হসপিটালে ভর্তি রুগী হোক, জনসংখ্যা আধারে সেটা কিন্তু 1% নয় আমাদের টোটাল যে কোভিড পজিটিভ পেশেন্টস আছে তার। আর সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এই যে 99% যে লোকজন আছে, তাদের কি কি অসুবিধা সুবিধা হতে পারে, কিন্তু আমরা প্রাণ বাঁচাতে পারলাম। বহু লোকের হয়তো 0.04% মর্টালিটি হলো, 0.5%, 0.3%। সেটা অনেক দুঃখের বিষয়। আমাদের খুব আত্মীয় স্নেহজন রুগীরা অনেকেরই প্রাণ হারাতে হচ্ছে, কিংবা আমাদের ডাক্তারদের মধ্যে অনেকেরই প্রাণহানি হয়েছে কাজ করতে গিয়ে। সেগুলো আমরা মেনে চলছি যে এটা আমাদের কাজের একটা আবেগ আছে, যেটাতে আমাদের সামলাতে হবে। কিন্তু যে যে জায়গাটায় আমরা যাচ্ছি এখন, আজকে এই ডিসকাশন নিয়ে, যে 99.5% যারা কোভিড আক্রান্ত হচ্ছে কিংবা হয়েছে, তাদের ক্ষেত্রে কি করতে হবে, তাদের জয়েন্ট পেন নিয়ে যে সমস্যা হচ্ছে, আর এখন যে ইভলভিং ট্রিটমেন্ট প্রোটোকল আছে। গত বছর আমার মনে আছে এই সময় স্টিরয়েড নামক, তখন আমরা ইভলভ করছিলাম যে ঠিক আছে, আমরা স্টিরয়েডের কি দরকার আছে না আছে, তখন অনেকগুলো ওষুধ নিয়ে আমরা চিন্তা ভাবনা করছিলাম। কিন্তু এই মুহূর্তে যেটা হয়েছে, ডেক্সামেথাসোন, সলিউমেড্রল, প্রেডনিসোলোন, ওরাল কিংবা আইভি, এগুলো দাঁড়িয়ে গেছে সেভিয়ার হিসেবে।
এগুলো দাঁড়িয়ে গেছে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট। গত ডিসেম্বর থেকে পেপারগুলো আসতে শুরু করেছে সায়েন্টিফিক জার্নালে, আর এপ্রিল মাসে এখন প্রায় 21 তারিখ এপ্রিলে আপডেট হয়েছে যেটা, যে স্টিরয়েডস আর দ্য ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট ইন কোভিড ম্যানেজমেন্ট। তার কারণ হচ্ছে যে এই যে স্টিরয়েডগুলো আছে, যেই কোভিডের আমাদের ভাইরাসটা ঢুকলো শরীরে, রেপ্লিকেট করতে শুরু করলো, রেপ্লিকেট করছে, তারপরে কি করছে যে ওটাকে আটকানোর জন্য আমাদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, কিংবা তার সঙ্গে লড়ার জন্য একটা যে আমাদের শরীর অ্যান্টিবডি তৈরি করছে, ওটাতে ইনফ্লেমেশন যে জিনিসটা হয়, ইনফ্লেমেশন হয়ে আমাদের লাংসে কিংবা আমাদের বাকি অর্গানগুলোতে তার যে এফেক্ট হচ্ছে, সব থেকে বেশি কিন্তু ফুসফুসে এই প্রবলেমটা হচ্ছে, হার্টে হচ্ছে। তো সেই যে ইমিডিয়েট লাইফ থ্রেটনিং কমপ্লিকেশন হচ্ছে, সিভিয়ার ইনফ্লেমেশন হয়, সিভিয়ার ইনফ্লেমেশন। সেক্ষেত্রে কিন্তু ওই ইনফ্লেমেশনটাকে কন্ট্রোল করার জন্য প্রাথমিক যে আমাদের সামনে একেবারে হিরোর মতো দাঁড়িয়ে যাচ্ছে, সেই ড্রাগটা হচ্ছে স্টেরয়েড। এবার আপনি ভাবুন যে স্টেরয়েড এখন ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হয়ে দাঁড়িয়েছে, যে আমাদের এখন বাঁচিয়ে চলেছে যতক্ষণে আমাদের বাকি অ্যান্টিভাইরালগুলো কাজ করতে শুরু করে, পেছন থেকে ওই সাপোর্টগুলো দিতে শুরু করে। সে জায়গায় আজকে সে প্রাণ বাঁচানোর একটা উপায় হয়ে দাঁড়িয়েছে। এবার ওটাকে ডাক্তারবাবুরা, আমাদের যে কলিগরা যেভাবে নির্ধারিতভাবে ডোজ মেপে দিচ্ছেন, ওরা চেষ্টা করছেন তার যেন প্রবলেমগুলো কম থাকে। সে জায়গায় আমি বলবো যে অনেক বহু বছর ধরে স্টিরয়েড এর চিকিৎসা, স্টিরয়েডের ইউজ ইন্ট্রা আর্টিকুলার ইনজেকশন হিসেবে কাঁধে, হাঁটুতে আমাদের অর্থোপেডিক সার্জারিতে হয়েছে। সেটাতে আমি আবার ফিরে আসবো একটু পরে। এই মুহূর্তে যেটা বলার আছে, যে আগে যে জয়েন্ট পেন আমরা এনকাউন্টার করতাম, সেটা এখন কোভিডের আগেও একটা সমস্যা হচ্ছে, কোভিড থাকাকালীনও সমস্যা হচ্ছে, আর কোভিডের পরেও কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, একটা বিরাট কাঁধের ব্যথা 15%, 15%। যে আজকে যদি আমার রোজ 4 লক্ষ লোক কোভিড আক্রান্ত হচ্ছে, তার মধ্যে মেনে নিন 60 থেকে 70 হাজার লোকের রোজ যারা রিকভার করছে, ওদের কিন্তু গিঁঠে ব্যথা থাকবে। আর সেটা মনে রাখতে হবে যে এটার চিকিৎসা আমাদের কিভাবে করতে হবে, এটাকে আমরা কোন জায়গা, আর যাদের আগে থেকে আর্থ্রাইটিস ছিল তাদের এটা উগ্র হতে পারে। তো এবার আমরা চলে যাচ্ছি যে জায়গায় স্টেরয়েড আমরা ইউজ করতাম আগে, সেটাকে অলরেডি আমরা কোভিডের চিকিৎসা ইউজ করেছি, যেখানে মানুষ ভালো হয়েছে। ওখানে 10 থেকে 14 দিন কিংবা 20 দিন কিংবা 21 দিন অবধি স্টেরয়েডের আমাদের ডাক্তারবাবুরা বিভিন্ন নিজের আলাদা আলাদা প্রোটোকল অনুযায়ী তার চিকিৎসা করছেন, আর সেখানে অনেক ভালো সুফল পাচ্ছেন। কিন্তু প্রত্যেকটা মানুষের শরীরটা আলাদা, কারোর ডায়াবেটিস আছে, কারোর কিডনির দোষ আছে, কারোর অন্য কোনো প্রবলেম আছে। সে জায়গায় যদি আমি যাই, সে জায়গায় যদি আমি দেখি, সেখানে আপনি দেখবেন যে প্রত্যেকটা শরীর আলাদাভাবে রিয়্যাক্ট করছে, প্রত্যেকটা শরীর আলাদাভাবে রিয়্যাক্ট করছে। ডায়াবেটিক লোকের ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, যার অন্য কোনো রুমেটয়েড আর্থ্রাইটিসের প্রবলেম ছিল আপাতত চেপে যাচ্ছে। অন্য জায়গায় দেখবেন কারোর গ্যাস্ট্রিক আলসার ছিল, সেখানে ব্লিডিং হচ্ছে স্টেরয়েড ওরালি খেলে। তো প্রত্যেকটা জায়গায় একটা বিভিন্নভাবে জিনিসটাকে কাউন্টার করার জন্য মেডিকেল চিকিৎসকরা এক একটা রুগীকে এক একটাভাবে ডিল করছেন। এগুলো হচ্ছে প্রাণ বাঁচানোর জন্য যে ওষুধ দেওয়া হচ্ছে স্টেরয়েড, তার ফলাফলে যে প্রবলেম হচ্ছে সেটাকে ডাক্তারবাবুরা কিভাবে চালাচ্ছেন, ঠিক করছেন। এবার সেটা করার পরে, সে জায়গায় যাওয়ার পরে, এই যে স্টেরয়েড দিয়ে আমরা প্রাণ বাঁচালাম, তার কি কি প্রবলেমস হলো সেটাকে আবার আমাদের সামনে নিয়ে আসতে হবে। তো অর্থোপেডিকের দিকে যদি দেখেন, সেখানে সবথেকে বড় যে সমস্যা হয়, স্টেরয়েড উইথড্রওয়াল হলে খুব বেশি গিঁঠে ব্যথা আবার শুরু হয়, ওটা একটা বিরাট প্রবলেম। মাসল পেনগুলো হয় অনেক সময়, বিকজ সোডিয়াম ডিপ্লিশন হলে কিংবা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে ক্র্যাম্পস হয়। জয়েন্ট পেন বাড়ে। অস্টিওপোরোসিস একটা জিনিস আছে, যাদের অস্টিওপোরোসিস আছে সেটা অ্যাগ্রিভেট হয়। এইসব জিনিসগুলো যখন রিকভারি হয়ে যায় কোভিড থেকে, কেননা এখন প্রত্যেকটা রুগী যে হাসপাতালে ভর্তি হচ্ছে, সে স্টেরয়েড পাচ্ছেই। আর প্রত্যেকটা রুগী যে বাড়িতে আছে, তার মধ্যে 50 থেকে 60% রুগী যাদের একটু অক্সিজেন স্যাচুরেশনটা কমছে, বাড়িতেও স্টেরয়েড চিকিৎসা চলছে, আর ওরা ভালো হচ্ছে।
কিন্তু সেই যে চিকিৎসা চলছে তার যে ফলাফল আসছে সেটাকে নিয়ে আমি এখন একটু দেখা করছি, আর ওটা আমরা আগামী 1-1.5 মাসের মধ্যে দেখব, আর সেটাকে আমরা কিভাবে ডিল করব সেটা নিয়ে আলোচনা করছি। সুতরাং স্টেরয়েড ভালো জিনিস, যেখানে দেওয়া হচ্ছে সেটা প্রাণ বাঁচানোর জিনিস, আর সেভাবেই আবার আমাদের কাছে যখন লোকজন আসে অর্থোপেডিক চিকিৎসকদের কাছে আসবেই। আপনাদেরও হয়তো অনেকেরই আমাদের কোভিড হবে, তারপরে ওই জয়েন্ট পেন হবে, সেক্ষেত্রে আবার হয়তো বারবার আমাদের প্রপার ট্রিটমেন্টের দরকার হতে পারে। সেখানে আপনাদের এটা বুঝতে হবে যে এটা কোনো এটা এক্সপেক্টেড একটা জিনিস আছে, এটা একটা এক্সপেক্টেড জিনিস আছে। কোমরে ব্যথা বিরাটভাবে হতে পারে, হাঁটু ব্যথা বিরাটভাবে হতে পারে, আর কাঁধে ব্যথা, এই 3টে জিনিস হতে পারে কোভিডের পরে। আর চারিদিকে ব্যথা বেদনা এগুলো যেগুলো হয়, আর সেখানে ভয় পাবেন না, এটা কোনো খারাপ জিনিস নয়, কিন্তু এটাতে নজর রাখতে হবে। আর আমাদের অনেক সময় দেখেছি আমাদের রুমেটোলজিস্ট বন্ধুরা যারা চিকিৎসা করেন, আমরা অর্থোপেডিক সার্জনরা, যে স্টিরয়েডের একটা লো ডোজ দিয়ে আস্তে আস্তে টেপার করে হয়তো অনেক সপ্তাহ দিতে হয়, কিংবা ইনজেকশনের মাধ্যমে, মাস্কুলার ইনজেকশনের মাধ্যমে একটা পালস ডোজ দিতে হয়, আর তার সঙ্গে ডিজিজ মডিফাইং এজেন্টগুলো শুরু করতে হয়, যেটা আস্তে আস্তে জয়েন্ট পেনটাকে আগামী 2 মাস 3 মাস কমিয়ে দেয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে এই যে চিকিৎসার পরে, কোভিড চিকিৎসার পরে যে মানুষের হাঁটু ব্যথা কিংবা অন্য প্রবলেমগুলো হলো, সেটার শুধু ওষুধ উপায় নয়, তার সবথেকে বড় স্তম্ভ হচ্ছে এক্সারসাইজ। আজকে কোভিড আক্রান্ত মানুষ যখন বাড়ি ফিরে যাচ্ছে, সে একেবারে লিথার্জি, লেজিনেস, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার হাঁটার ইচ্ছে নেই, আমি হাঁটবো না এখন, আমার গিঁঠে ব্যথা করছে, আমার পেশি ব্যথা করছে, এগুলো হবে। প্লাস ঘুম আসছে না, একটু ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে, এগুলো যে হচ্ছে, সেখানে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভিটামিন ডি, রোদ, হাঁটা, ব্যায়াম করা। আমরা যদি এই জিনিসটাকে আমাদের পরে যে চিকিৎসকরা যখন পাঠাচ্ছি, আমরা বাড়ি পাঠাচ্ছি, সেই সময় আমাদের এটা কিন্তু লিখে দিতে, আর আমরা লিখে দিই যে আপনারা প্লিজ বাড়িতে গিয়ে ব্যায়াম করবেন। যাদের কোমরের ব্যথা আছে ওদের স্পেসিফিক ব্যায়ামগুলো দেওয়া হয়, আস্তে আস্তে ওরা রিকভার করবে। ব্যায়াম হাঁটুর জন্য আলাদা করতে হয়, এগুলো করে আর সঙ্গে হাঁটাটা বাড়াবেন। প্রাথমিকভাবে দেখবেন যে প্রথমে যখন আপনি হাঁটছেন তখন একটু নিঃশ্বাস উঠবে, আপনার শ্বাস নিতে কষ্ট হবে, কিংবা আপনার হাঁটু ব্যথা করবে, কিংবা কোমর ব্যথা করবে। 10 মিনিট হাঁটবেন, 1 ঘন্টা বসবেন, আবার 10 মিনিট হাঁটবেন, আবার 1 ঘন্টা বসবেন। জোরে হাঁটার দরকার নেই, আস্তে আস্তে হাঁটবেন, বসবেন। এই করে করে নিজেকে বিল্ড আপ করতে হবে। কেননা কোভিডের পরে যদি আপনারা ব্যায়াম না করেন, তাহলে নট অনলি জয়েন্ট পেন বাড়বে, তার সঙ্গে যেটা হবে, যে জিনিসটা 1 মাসে ঠিক হওয়ার কথা, সে জিনিসটা 4 মাস লাগাবে, আর তাতেও আপনার কিছু কিছু লং টার্ম কমপ্লিকেশন গিয়ে দাঁড়িয়ে যাবে। তো আপনাকে আমাদের এটা বুঝতে হবে যে আমাদের ব্যায়ামটা কতটাই দরকার। শুধু অস্থি চিকিৎসকরা ব্যায়াম বলছে বলে কি করে আমরা করব, কিন্তু যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে প্লিজ আপনারা এটা মনে রাখবেন যে ভিটামিন ডি হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট অ্যান্টি ইনফ্লেমেটরি ভিটামিন। এখন তার অনেকগুলো রোল এসে গেছে। তো রোদে বসলে আমরা ফ্রিতে ভিটামিন ডি পাই। একটু গায়ে রোদ লাগালে, আধ ঘন্টা 40 মিনিট রোদ লাগালে, একটু সকালের দিকে রোদ লাগালে আমাদের গায়ে নিজেই ভিটামিন ডি তৈরি হয়। কিংবা সাপ্লিমেন্টেশন, ভিটামিন ডি এখন কোভিডের চিকিৎসা চিরকালই ওটার একটা ইম্পর্টেন্ট রোল আছে। ভিটামিন সি, ভিটামিন ডি, এগুলো হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি ভিটামিন। তো এটা আমাদের হার্টের জন্য খুব ভালো, আমাদের জয়েন্ট পেনের জন্য খুব ভালো। সেকেন্ড হচ্ছে, এরপরে আমরা যখন যাচ্ছি যে ব্যায়াম করছি, ভিটামিন ডি নিচ্ছি, সেটাতে আমাদের অনেকটা লাভ হবে। আর যে ওষুধগুলো আমরা খাবো সেটার যে এফেক্ট আমরা পাবো সেটা দ্বিগুণ থাকবে, 3 গুণ থাকবে। ওষুধের মাত্রাটা কমবে, সময়টা কমবে, এটা মনে রাখবেন। তারপরে যে কথাগুলো হচ্ছে, এখন স্টিরয়েড খারাপ আছে, ডাক্তারবাবু স্টিরয়েড আরও নেব, ও আমাকে স্টিরয়েড লিখে দিল। দেখুন, যে ডাক্তারের কাছে আপনি যাচ্ছেন দয়া করে ওনার ওপরে ভরসা করবেন। কেননা ওদের একটা দায়িত্ববোধ আছে। ওরা যদি আপনাকে কোনো চিকিৎসা দিচ্ছে তার একটা
কারণ আছে। আপনি অবভিয়াসলি সেকেন্ড ওপিনিয়ন নিতে পারেন, আপনি যেখানে খুশি দেখাতে পারেন, কিন্তু সবসময় মনে রাখবেন যে এখন এই যে প্রোটোকলগুলো আছে কোভিড চিকিৎসার, সেটা এক জায়গায় পৌঁছে গেছে। ওটাতে ডাক্তারদের কাছে খুব হাসপাতালে ভর্তি হবেন, কোন সময় কি ওষুধ যাবে সেটার প্রোটোকল ঠিক আছে, কোন সময় রেমডেসিভির লাগবে, কোন সময় টসিলিজাম্যাব লাগবে, এগুলো নিয়ে আমি আলোচনা করব না। কিন্তু এই প্রোটোকলগুলো কিন্তু একেবারে নর্মাল স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেছে। যে প্রোটোকল আমাদের তৈরি করতে হবে সেটা হচ্ছে কোভিড হওয়ার পরে আমাদের কি প্রোটোকল মানতে হবে, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি। তো জয়েন্ট পেন যেটা হচ্ছে সেটা একটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে। এবার আমরা যাই জয়েন্ট পেন আর স্টিরয়েডস। স্টিরয়েডের চিকিৎসার পরে যে জয়েন্ট পেন হয় সে কি কি কারণে হয়? একটা হলো অস্টিওপোরোসিস, আমি বললাম। আর দ্বিতীয় একটা জিনিস হয় যেটা লং টার্ম স্টিরয়েড দেওয়ার পরে হয়। লং টার্ম স্টেরয়েড প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আছে। অনেকেই বলে যে 2 মাস, 1.5 মাস, 2 মাস খেলে ওটাকে লং টার্ম স্টেরয়েডে ক্লাসিফাই করা যেতে পারে। অনেকেই বলে সেটাকে মিডিয়াম টার্ম কিংবা শর্ট টার্ম আছে। যদি কম মাত্রায় দেওয়া হয় তাহলে ওটাকে আমরা হয়তো নেগলিজেবল মানতে পারি। কিন্তু অনেক সময় অ্যাস্থমা হলো, কোভিড হলো, কিংবা পোস্ট কোভিড লং টার্ম ট্রিটমেন্ট হলো, কিংবা অন্য কোনো কারণে মানুষকে স্টেরয়েড নিতে হচ্ছে, এসএলই হলো, সেখানে দেখা গেছে যে জয়েন্ট পেনটা ও অনেকগুলো জয়েন্টস খারাপ করে ফেলে। সেটা আমাদের বুঝতে হবে যে আমাদের যেহেতু এখন বিরাট নাম্বার অফ পপুলেশনের স্টিরয়েডে চিকিৎসা হচ্ছে, তাদের কিন্তু আগামী জীবনে কি ফলাফল হবে সেটা নিয়ে একটু সাবধানে থাকতে হবে। তো যখন আপনারা কোভিড থেকে বেরিয়ে আসছি, আমরা রুগীরা যখন বেরিয়ে আসছে, তখন আমাদের কিন্তু 1-1.5 মাস একটু নজর রেখে একটা কনসালটেশন করে নেওয়া উচিত যে আমাদের যদি জয়েন্ট পেন থাকে, এক্স রে কিংবা তার চিকিৎসা কি লাগতে পারে। কারণ কিছু কিছু ক্ষেত্রে, খুব কম 1% কিংবা কম ক্ষেত্রে, লং টার্ম স্টেরয়েড ইউজের পরে এভাস্কুলার নেক্রোসিস বলে একটা এমন জিনিস হয় যেটা আমার মনে হচ্ছে আগামী 3-4 মাস 6 মাস পরে এই সমাজে বাড়বে। যখন কোভিড শেষ হবে, যখন আমাদের স্টিরয়েড কনজামশনটা অনেকটাই হবে পপুলেশনে, কিছু কিছু সাসেপ্টেবল ইন্ডিভিজুয়ালস কিন্তু এই ক্ষেত্রে তখন দেখা পড়তে পারে। আর এই এমন একটা জিনিস আছে যেটা হিপ জয়েন্টে হয়, রিস্ট জয়েন্টে হয়, হাঁটুতে হয়, কাঁধে হয়, আলাদাভাবে হয়, কিন্তু হিপ জয়েন্টে বেশি হয়, অনেক বেশি হয়। আর সেক্ষেত্রে অনেক সময় চিকিৎসার মধ্যে আপ টু জয়েন্ট রিপ্লেসমেন্টও করতে হয়। কিন্তু যদি আমরা দেখি যে আমাদের একটু হাঁটতে অসুবিধা হচ্ছে, আমাদের একটু কোমরে লাগছে, আমরা একটু খোঁড়াচ্ছি কিছুদিন পর থেকে, আমাদের হয়তো 2-3 মাস আগে কোভিডে স্টেরয়েডের চিকিৎসা হয়েছিল, একটা জিনিস খুবই দরকার, ইমিডিয়েটলি একজন অর্থোপেডিক্সের ডাক্তার দেখাবেন। কারণ হিপ জয়েন্টটা এমন একটা জায়গা যেখানে রক্ত চলাচল খুবই কম হয়। আর যদি লং টার্ম স্টেরয়েডে কেউ থাকে, যেটা আজকের যুগে প্রাণ বাঁচানোর জন্য সব থেকে দরকারি ওষুধ, আমি বারবার বলছি যে স্টেরয়েড থেকে ইম্পর্টেন্ট ওষুধ এটা দাঁড়িয়ে গেছে যে কোভিড চিকিৎসায়, প্রাথমিক চিকিৎসায় স্টেরয়েড থেকে ইম্পর্টেন্ট কোনো ওষুধ নেই। যাদের খুবই মাইল্ড ডিজিজ আছে ওদের স্টেরয়েড লাগে না, কিন্তু যাদের একটু বাড়াবাড়ি হচ্ছে ওদের কিন্তু স্টেরয়েড খেতেই হবে প্রাণ বাঁচানোর জন্য। আর তারপরে যে ফলাফল আমরা আলোচনা করছি সেটা হতে পারে হলেও, আর কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। সেগুলোকে যদি আমরা চোখের নজর, আমরা যদি চোখ দিয়ে রাখি, একটু সচেতন থাকি, তাহলে এই যে একটু আজকে উঠছি, একটু সকালে একটু হাঁটতে অসুবিধা হচ্ছে, একটু জয়েন্ট কীরকম লাগছে, সেখানে খুব আর্লি স্টেজে এক্সরেতে খুব একটা কিছু ধরা পড়ে না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যারা চিকিৎসকরা আছে, আগে ওদের হাত লাগিয়ে জয়েন্ট নড়িয়ে দেখতে হয়, এক একটা টেস্ট আছে সেটা দেখতে হয়। আর সে করে দেখার পরে ওরা দেখে যে যদি এটা মনে হচ্ছে ওর জয়েন্টে কোনো রেস্ট্রিকশন আছে, তাহলে সব থেকে প্রাথমিক টেস্ট হয় এমআরআই। এমআরআই করে বোঝা যায় যে জয়েন্ট পেন কেন হচ্ছে, আর সেটাতে আমরা বিনা অপারেশনে কিভাবে ওষুধে ঠিক করতে পারি। তো এই সচেতনতা এখন আমি যে দিচ্ছি, এটা আপনি দেখবেন, আমাদের বন্ধুরা যারা দেখছেন ওরা দেখবেন যে আগামী জীবনে যখন আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসবো প্যান্ডেমিক থেকে, তখন আমরা প্যান্ডেমিকের চিকিৎসার সাইড এফেক্টগুলো দেখতে শুরু করব। আর সে জায়গাটা এখন থেকে যদি আমরা সচেতন হয়ে চলি, অর্থোপেডিক সার্জন হিসেবে যেটা আমি মনে করছি, অলরেডি আমি দেখেছি ফার্স্ট ওয়েভের পরে অনেকগুলো রুগীরা যখন আমাদের কাছে এসছেন,
তার একটা অনেক বড় চাঙ্ক এসছে এভাসকুলার নেক্রোসিস, অনেক বড় চাঙ্ক জয়েন্ট পেন অ্যাগ্রিভেশন, ব্যথা, বেদনা, ফ্রোজেন শোল্ডার, হাঁটু ব্যথা, হাঁটু ফুলে যাওয়া, অনেকগুলো প্রবলেম নিয়ে এসছে। তো সে জায়গায় যেটা যে প্রথম ওয়েভটা আজকের ওয়েভ থেকে 10 গুণ ছোট ছিল, এই যে ওয়েভ চলছে সেটা আজকে 10 গুণ বড় আছে। তো আমি 10 গুণ বেশি ভেবে আমার নিজের বন্ধু বান্ধবের মধ্যে আর আমাদের জনজাগরণের জন্য এই কথাটা বলছি যে প্লিজ এটাকে ইমিডিয়েটলি একটা অ্যাকশন যদি নেন, তাহলে আমাদের সমাজ অনেক বেশি অপারেশনের মতো চিকিৎসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। এবার আমরা তখন দেখি যে অনেক সময় আমাদের এই চিকিৎসাটা ব্যায়ামটা একটা থাকবেই, সেকেন্ড হচ্ছে ভিটামিন ডি আর অস্টিওপোরোসিসের ম্যানেজমেন্ট, ক্যালসিয়াম নেওয়া কিংবা অন্য ওষুধ নেওয়া। সেটাতে ডেক্সা স্ক্যান বলে একটা জিনিস আছে, সেটা খুবই দরকার। যদি ডেক্সা স্ক্যানে ধরা পড়ে যে মানুষটা চিকিৎসা করিয়েছে কিংবা হাঁটু ব্যথা হচ্ছে, কোমর ব্যথা হচ্ছে, তার জয়েন্ট, তার অস্টিওপোরোসিস হচ্ছে কিংবা অস্টিওপিনিয়া হচ্ছে, ওর বয়স অনুযায়ী ওর হাড়ের একটু নরম হয়ে গেছে, সে জায়গায় আমাদের কিন্তু ইমিডিয়েট অ্যান্টি অস্টিওপোরোটিক ট্রিটমেন্ট ইভেন মহিলাদের জন্য না, আমাদের পুরুষদের জন্য খুব কাজে লাগে। প্রাথমিকভাবে যদি আমরা হাড়গুলো শক্ত করে ফেলি, তখন কিন্তু এই জয়েন্ট পেনগুলো অনেকটা কমে যায়। তো এটা হচ্ছে সেকেন্ড অপশন। থার্ড অপশন আবার কিন্তু যদি কারো রুমেটয়েড আর্থ্রাইটিস থাকে, সেটা ফ্লেয়ার আপ হয় কিংবা জয়েন্টে যদি জল জমে, তাহলে আমাদের ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড বলে একটা চিকিৎসা করতে হয়। সেটাকে অনেকেই কিন্তু খুব অন্যরকম চোখে দেখে যে ডাক্তার হাঁটুতে ইঞ্জেকশন দিয়ে দিল। শুনুন, একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আজকে যে ওষুধটা দাঁড়িয়ে গেছে প্রাণ বাঁচানোর একটা আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট ওষুধ হিসেবে, সেই ওষুধটাকে আমরা কিভাবে বলতে পারি যে ওটা আমার এই খারাপ করে দেবে? যদি কোনো কোয়ালিফাইড অর্থোপেডিক সার্জন আপনাকে বলছে যে আপনি এই চিকিৎসা করলে ভালো হবেন, মনে রাখবেন সেখানে কিন্তু এক ফোঁটাও কোথাও এই ধরনের ওর যে দায়িত্ব আছে সে পালন করছে। আর কেউ আপনাকে শুধু শুধু ঠকানোর জন্য হাঁটুতে কিংবা কাঁধে স্টেরয়েড ইঞ্জেকশন দেবে না। সেটা হচ্ছে একটা প্রোটোকল তৈরি হয়, এক একটা এক্সপিরিয়েন্স হয়, আর সেটা একটা দুটো ইঞ্জেকশন নিলে কারোর শেষ হয়ে যায় না। হ্যাঁ, ইনফেকশন হতে পারে, ইনফেকশন ওষুধ খেলে হতে পারে, স্টেরয়েড খেলে হতে পারে, ইঞ্জেকশন নিলে হতে পারে, কিন্তু ওটাকে একেবারে আগে যেরকম আমরা তিরস্কার করতাম যে না এই স্টেরয়েড এমন একটা জিনিস, ও স্টেরয়েড খেয়ে নিল, আজকে যে আসর যেটা আছে, আজকের যে আমার যে এই বক্তব্য আছে, সেটা হচ্ছে যে স্টেরয়েডটাকে আপনারা কিন্তু ওই চোখে আর দেখতে পারবেন না এই জীবনে। কেননা এত লোকের প্রাণ বাঁচাবে, এত লোককে ভালো করবে, আলটিমেটলি যে জায়গায় এই ওষুধটা যাচ্ছে। কিন্তু হ্যাঁ, আর একটা জিনিস, এটাকে একেবারে স্ন্যাক্সের মতো খেতে শুরু করবেন না, আর এটাকে কিনবেন না কোনো দিন প্রেসক্রিপশন ছাড়া। এই একটা ওষুধ আছে, এটা কোনো প্যারাসিটামল নেই যে ব্যথা হলে আপনি খেয়ে নিলেন। এই ওষুধটা খুব খুব কিন্তু শরীরটা খারাপ করে যদি আপনি না জেনে না বুঝে খান। এটা এক ধরনের অ্যান্টিবায়োটিকের মতো আছে, আপনি যদি না বুঝে খান, অ্যান্টি ডায়াবেটিক না বুঝে খান, সুগার পড়ে যাবে। আপনি যদি অ্যান্টিবায়োটিক না বুঝে খান, আপনার রেজিস্ট্যান্স হয়ে যাবে। সেভাবে স্টেরয়েড যদি না বুঝে খান, আপনার শরীরটা একেবারে খারাপ হয়ে যাবে। কিন্তু যদি আপনি বুঝে, ডাক্তার বুঝে খান, তাহলে এর থেকে ভালো এই মুহূর্তে আমাদের প্রাণ বাঁচানোর জন্য কোনো ওষুধ নেই। আর তারপরে যে জয়েন্ট পেনগুলো আছে, সেটাকে কিভাবে ডিল করতে হবে, আজকে আমরা এই আলোচনাটা করলাম। আশা করি কিছুটা আপনারা বুঝতে পেরেছেন। অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো আসবে কিংবা আমরা ডিসকাস করব। আর আমি চাইছি অ্যাস্কেলেপিয়া পেজের ওপরে আপনারা কোয়েশ্চেনগুলো ছেড়ে যান, অর্থোপেডিক রিলেটেড আর জয়েন্ট রিপ্লেসমেন্ট কিংবা আপনার স্টেরয়েড নিয়ে যে জয়েন্ট প্রবলেমস আছে সেটা নিয়ে, আর আপনাদের যে অর্থোপেডিক ইস্যুস হচ্ছে এই কোভিড টাইমসে, আমরা চেষ্টা করব, আমাদের প্যানেল অফ ডাক্তার আছে যারা এটাকে প্রাথমিকভাবে আপনাকে রিপ্লাই করবে, কিংবা কোনো ধরনের বিশেষ আপনার যদি লাগে আমরা পাশে আছি, থাকব। আর সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্লিজ মাস্ক পরুন। আমি একটা বন্ধ ঘরে বসে আপনার সঙ্গে কথা বলছি, সম্মুখ হচ্ছি, প্লিজ আপনি আগামী 1 বছর মাস্ক পরুন। 1 বছর মাস্ক পরুন, হাতের কাছে ভ্যাকসিন এলে নেবেন,
একটা ডোজ নিলেও যথেষ্ট, দুটো ডোজ নিতে হবে, কেননা প্রোটোকল আছে। কিন্তু যেখানে যেভাবে ভ্যাকসিন পাবেন, যদি প্রাইভেটে ভ্যাকসিন আসে, যদি আগামী জীবনে আমরা দেখব 1-1.5 মাস 2 মাস পরে হয়তো ওষুধের দোকান থেকে পাওয়া যায়, কিংবা হাসপাতালগুলোতে একটা মূল্য দিয়ে পাওয়া যায়। আমরা জানি না যে টাকার মূল্য কত, কি হবে জীবনে, কিন্তু জীবন থাকলেই সব কিছু থাকবে। ভ্যাকসিন নেবেন, ভ্যাকসিন নেবেন। এটা কোনো ষড়যন্ত্র ছিল না আর নেই, এটা প্রাণ বাঁচিয়েছে বহু লোকের। কম আছে, যখন আসবে নেবেন। মাস্ক পরবেন, মাস্ক সারা দিন পরবেন, সব সময় পরবেন। মাস্কটাকে নাকের ওপরে রাখবেন, মাস্কের সামনে কিন্তু ঘষা দিয়ে হাত চালাবেন না। মাস্ক যখন নামাবেন এরকম পাশ থেকে ধরে নামাবেন, এরকম তুলবেন। মাস্ক সবসময় পরবেন, বাড়িতেও লোকজনের কাছ থেকে একটু দূরে থাকবেন। দুটো ফ্যামিলি মিক্স আপ করবেন না। একটা বাড়িতে যদি 5টা লোক থাকে, আর একটা বাইরে থেকে আবার 5টা লোককে ডেকে বাড়িতে খাওয়া দাওয়া এখন করার সময় নেই, এখন কোনো নিমন্ত্রণের সময় নেই। যদি কোনো কারণে কারোর বাড়িতে যেতে হয়, ওকে সম্মান দিয়ে, ওর সম্মান করে দূরে থাকবেন। 6 থেকে 8 ফুট দূরে বসবেন, মাস্ক পরে থাকবেন। দেখুন, মাস্ক হচ্ছে আমাদের প্রাণ, আমাদের জীবন। এখন আমরা যেন হাসপাতালে না ঢুকি, আমাদের যেন ফিভার না হয়, আমাদের একটাই কবচ আছে, মাস্ক। আমি এটা বললাম, আমি প্রত্যেকটা বার যখন আসবো আমি বলবো এই কথাটা, আমি বারবার বলবো। আমাদের ফেলিয়ার হচ্ছে, একদিকে আমাদের ব্যবস্থার আছে যে ভ্যাকসিন নিয়ে এখন প্রবলেম হয়েছে, যে আমাদের বোঝার অসুবিধা হয়েছে, সেটা একটা সরকারি তন্ত্র আছে, সেখানে আমরা না, আমি নিজে কোনো কথা বলবো না, অনেক কিছু বলা হচ্ছে। কিন্তু আমাদের যে দায়িত্ব আছে, আমরা যে মাস্ক পরছি না, সে কারণে এত বড় একটা সার্জ হয়েছে। এটা 1/4 হতো যদি আমরা মাস্ক পরতাম। এটা আমি এতটাই আমার বিশ্বাস। আর স্টেরয়েড এমন একটা জিনিস আমাদের এসে গেছে, যেটা আমাদের অনেকটা বাঁচিয়েছে, কিন্তু স্টেরয়েড সবার প্রাণ বাঁচাতে পারে না। সুতরাং প্রাণ বাঁচানোর জন্য আপনি চেষ্টা করবেন যে হাসপাতালে না ঢুকতে হয়। আর হাসপাতালে যদি ঢোকেন, চিকিৎসা আছে, কিন্তু চিকিৎসার ফলাফলটা আপনার কত ফিটনেস আছে তার উপরে নির্ভর করছে। সেই জন্য ব্যায়াম করবেন, রোজ ব্যায়াম করবেন, প্রাণায়াম করবেন, রোদে হাঁটবেন, মাস্ক পরবেন, মাস্ক পরে হাঁটবেন। আর চেষ্টা করবেন যে আপনার কোনো অসুবিধা না হয়। আর যেই হালকা জ্বরও হবে, টেস্ট করাবেন, টেস্ট করাবেন। 2 দিন লাগুক রিপোর্ট আসতে, টেস্ট করাবেন। একেবারে সচেতন হয়ে টেস্ট করাবেন। নেগেটিভ এলে খুব ভালো, মাস্ক পরে থাকবেন। পজিটিভ এলে চিকিৎসা শুরু করবেন, বাড়িতেই ভালো হবেন। কোনো কারণে ভালো হবেন না এমন কিছু নেই। আর তারপরে যদি কোনো কারণে লম্বা চিকিৎসা হয়, স্টেরয়েড দিতে হয়, নেবেন। আর তারপরে যদি কোনো অসুবিধা হয়, আমরা আছি, আমরা থাকবো। চেষ্টা করব যেন কেউ হাসপাতালে না ভর্তি হয়। চেষ্টা করব যত বেড তৈরি হচ্ছে অর্ধেক খালি থাকে, তাদের দরকার না পড়ে। যত ব্যবস্থা হচ্ছে চেষ্টা করছি যে আপনাদের বাড়িতেই সুস্থ রাখা যায়, আপনাদের হয়রান হতে হয় না। তার জন্য সাহায্য করবেন, বাড়ি থেকে বেরোবেন না, মাস্ক পরবেন। এই মে মাসটা আমাদের জীবনে থাকবে না, এই মে মাসের পরে যেন জুন মাসে আমরা ভালো হয়ে বাড়ি থেকে বেরোতে পারি, মাস্ক পরে এই বছর কাটাতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। জয়েন্ট পেন নিয়ে, অন্য কোনো আজকের আসর নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে ওয়ালে ছাড়বেন। অ্যাস্কেলেপিয়া থেকে আমরা আপনার কাছে আবার ফিরে আসব আর একটা বক্তব্য নিয়ে কিছুদিন পরে। নমস্কার।